আসসালামু আলাইকুম। আলোচনা করতে যাচ্ছি রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। আমাদের যদি কোয়েশ্চেন করা হয় রসায়ন আসলে কোথায়, কোথায় আছে? আমরা একটা বাংলা সিনেমার গান শুনেছি, "তুমি যেখানে আমি সেখানে।" এই পৃথিবীতে যেখানেই পদার্থ থাকবে ঠিক সেখানেই আমরা রসায়নের অস্তিত্ব লক্ষ্য করতে পারবো। আমাদের এই যে আছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে আছে বিভিন্ন উপাদান। এই বায়ুমণ্ডলে কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে এবং আমরা এই যে মাটিতে বসবাস করি, এই মাটির নিচেও কিন্তু অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে যেটা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না। আমরা হয়তোবা ভাবতেছি এই যে পরিবর্তনগুলো সেগুলো কি বর্তমানেই শুধু ঘটছে? না, এগুলো অনেক আগে থেকেই কি ঘটে আসছে। তো আমাদের এই যে বর্তমান পৃথিবী সেটা কিন্তু হুট করে সৃষ্টি হয়ে যায়নি। বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটার মাধ্যমে কিন্তু এই যে বায়ুমণ্ডল, এই যে আমাদের ভূত্বক, এই সবকিছু কিন্তু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। প্রথমেই কিন্তু আমাদের এই যে পৃথিবী সেটা নাকি একটা উত্তপ্ত জিনিসের মতো ছিল। আস্তে, আস্তে যখন রাসায়নিক বিক্রিয়া হলো তখন বায়ুমণ্ডল সৃষ্টি হলো, পানি সৃষ্টি হলো, প্রাণের যে অস্তিত্ব তখন কিন্তু সৃষ্টি হওয়া শুরু করলো। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো হচ্ছে মানুষের যে বসবাস উপযোগী একটা পরিবেশ বা প্রাণীদের একটা বসবাস উপযোগী পরিবেশ তৈরি করেছে। এই যে পৃথিবীতে আমরা অনেক বৃহৎ আকারের প্রাণী দেখতে পাই এবং ক্ষুদ্র আকারের অণুজীব দেখতে পাই, সবগুলাই কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি। এই যে প্রাণীগুলো আছে বা জীবগুলো আছে এগুলোর প্রত্যেকটা শরীর কিন্তু এক একটা রাসায়নিক কারখানা হিসেবে পরিচিত। কেননা এই জীবগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া চলে। যেমন আমরা যদি শ্বসনের কথা চিন্তা করি, আমরা যদি রেচনের কথা চিন্তা করি, আমাদের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেই কথাটা যদি চিন্তা করি, সবগুলা কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে কিন্তু হচ্ছে। বর্তমান যে আধুনিক সভ্যতা, সেই আধুনিক সভ্যতাতে আমরা দেখতে পাচ্ছি মানুষ বিভিন্ন পদার্থে পদার্থে বিক্রিয়া করে নতুন কোনো পদার্থ বা নতুন কোনো বস্তু তৈরি করছে, যেগুলো আমরা নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার করতেছি। এই যে আমি লিখতেছি এই মার্কারটা, এই মার্কারের যে কালি বা মার্কার সেটা কিন্তু রসায়নের অবদান। এই যে আমাদের হোয়াইট বোর্ড সেটাতে কিন্তু রসায়নের অবদান রয়েছে। আমরা যে সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি সেটাতেও রসায়ন রয়েছে এবং আমরা যে কাপড় পরিধান করি, আমরা যে লেখালেখি করি, আমরা যে পড়ার জন্য কাগজ ব্যবহার করি সেগুলোতে কিন্তু রসায়ন আছে। আসলে প্রশ্নটা এমন করা উচিত যে আসলে কোনটাতে রসায়নের অবদান নেই। কৃষিক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের যে সার ব্যবহার করা হয় বিভিন্ন পুষ্টি উপাদানের জন্য সেখানে কিন্তু রসায়নের অবদান রয়েছে। যানবাহন চালানোর কাজে যে আমরা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করে থাকি সেটাও কিন্তু রসায়নের আরো একটি গুরুত্বপূর্ণ অবদান। সত্যি কথা বলতে যে রসায়নের যে এই অবদান সেটা বলেও লিখে শেষ করা যাবে না। এই পর্যায়ে আমরা বইয়ে দেওয়া কিছু রসায়নের ক্ষেত্র নিয়ে আলোচনা করব। প্রথম যে বস্তু বা পদার্থটা দেওয়া আছে সেটা হচ্ছে বায়ু। এই বায়ুতে কি কি উপাদান থাকে? আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বায়ুতে মেইনলি নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে। এই নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়। এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি এসে থাকে। তো এটা পার্সেন্টেজটা কত? সেটা হচ্ছে ৭৮.১%। তো তারপর অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে ২০ দশমিক সামথিং এবং বাকি যেগুলা লিখেছি সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড আছে ০.০৩%, এটাও পরীক্ষায় অনেক বেশি আসে এবং আর্গন এবং কিছু জলীয় বাষ্প থাকতে পারে। উৎস ও রাসায়নিক পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি আমরা যে যখন শ্বাস নেই তখন কি গ্রহণ করি? আমরা অক্সিজেন গ্রহণ করি। এই যে শ্বাস নেওয়ার অক্সিজেন সেটা বিয়োজিত যে খাদ্য আছে আমরা যেটা খাই সেটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? শক্তি তৈরি করবে। আর আমাদের যে নাইট্রোজেন ছিল সেটা হচ্ছে এই যে বিক্রিয়ার গতিটা সেটাকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। এবারে যে উপাদান বা বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাবারের পানি। এই খাবারের পানিতে যে মেইন উপাদানগুলো থাকে সেটা অবশ্যই পানি থাকবে এবং কিছু খনিজ লবণ থাকবে যেগুলো হচ্ছে মেইনলি ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড। পাশাপাশি আমরা কি দেখতে পাই? খাবারের লবণে কিছু আয়রন বা লৌহ থাকতে পারে। উৎস ও রাসায়নিক পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি জীবের যে শরীরে আছে সেই শরীরে কিন্তু ম্যাক্সিমামই পানি দ্বারা গঠিত। পার্সেন্টেজটা যদি আমরা দেখি সেটা হচ্ছে অলমোস্ট ৭০%। এই পানিকে কিন্তু আবার সার্বজনীন দ্রাবক হিসেবে উল্লেখ করা হয়, কেননা পানিতে মোটামুটি সব পদার্থ বা বস্তুই কি হয়? সহজে মিশে যায় বা তার মিশ্রণটা খুব সহজে ঘটে। এই যে পানি আছে এই পানির মাধ্যমে আমাদের দেহে যে বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলা কি করে? ঘাম হিসেবে অথবা মূত্র হিসেবে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। পানিতে থাকতে পারে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের লবণ সমূহ থাকতে পারে।
এই পানির যখন ঘাটতি দেখা দিবে তখন সেটাকে বলা হয় মেইনলি পানি স্বল্পতা। এই পানি স্বল্পতার কারণে কিন্তু মানুষের মৃত্যু ঘটতে পারে। পানির দ্বারা কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, যেগুলোকে বলা হচ্ছে পানিবাহিত রোগ, যেমন কি ডায়রিয়া, কলেরা এবং কি আমাশয়। এখন আমরা যে পদার্থটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার। তো সারে মেইনলি যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। তো এই নাইট্রোজেনের খুব পরিচিত একটা সারের নাম হচ্ছে ইউরিয়া, এবং ফসফরাসের আরো একটা পরিচিত যে সার সেটা হচ্ছে টিএসপি, যেটাকে বলা হয় ট্রিপল সুপার ফসফেট। এবং ক্যালসিয়ামের একটা সারের যদি আমরা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে জিপসাম, এবং পটাশিয়ামের যদি একটা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে এমওপি সার, যেটাকে বলা হয় মিউরেট অফ পটাশ। আমরা যেমন খাবার খাই তেমনি উদ্ভিদেরও কিন্তু খাবার খাওয়ার প্রয়োজন পড়ে। তারা কি খাবারটা সরাসরি খেতে পারে না, তারা কিন্তু মাটি থেকে মূলের সাহায্যে এই যে খাবারটা সেটা শোষণ করে নেয়। এই যে সারগুলো আছে এই সারগুলো কি হয় মাটিতে মিক্স হয়, এবং মাটিতে যখন মিক্স হয় তখন কিন্তু তারা সেই মূলের মাধ্যমে মূল রুমের মাধ্যমে কিন্তু তারা তাদের খাবারটা গ্রহণ করে। তো তাদের মেইন খাবারগুলো কি কি একটু আগে আমরা দেখলাম যে উপাদানগুলো ছিল নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই জিনিসগুলো হচ্ছে তারা সার হিসেবে গ্রহণ করে এবং পুষ্টি উপাদান হিসেবে সেগুলো গ্রহণ করে থাকে। এই যে পুষ্টি উপাদানগুলো সেগুলা কিন্তু মৌলের যৌগ হিসেবে কিন্তু থাকতে পারে। আর এই সার প্রয়োগ করার কারণে কিন্তু উদ্ভিদ খুব ভালো ফলন দেয় এবং আমরা খুব ভালো পরিমাণে ফলন পেয়ে থাকি। সর্বশেষ যে উপাদানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাগজ। এই কাগজের যে মেইন উপাদান সেটা হচ্ছে সেলুলোজ নামক এক ধরনের রাসায়নিক পদার্থ। এই সেলুলোজ কিন্তু আমরা আরো কোথায় দেখতে পাই? এই সেলুলোজ আমরা যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরে দেখতে পাই। আমরা যে কাগজগুলো ব্যবহার করি সেই কাগজগুলো কিন্তু মেইনলি সেলুলোজ দ্বারা তৈরি। তো এই সেলুলোজ গুলা মেইনলি কোথায় পাওয়া যায়? বাঁশ যে আছে সেই বাঁশ এবং আখের ছোবড়া থেকে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে কারখানায় বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এই কাগজ তৈরি হয়। আশা করি সবাই রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।